১৯৩০ সাল উরুগুয়ের মন্তেনিগ্রো স্টেডিয়ামে বসেছিল পৃথিবীর প্রথম ফুটবল বিশ্বকাপের আসর। কোনো জাঁকজমক ছিল না কোনো বাছাই পর্ব। যে দেশ খেলতে চাইল চলে এলো। ইউরোপ থেকে মাত্র ৪টা দেশ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ৩ সপ্তাহ জাহাজে চড়ে এসেছিল। পুরস্কার স্রেফ একটা সোনার ট্রফি আর বুক ভরা গর্ব। কোনো স্পন্সর ছিল না, কোটি টাকার সম্প্রচার চুক্তি ছিল না, টিকিটের দাম ছিল নামমাত্র। সেখানে ছিল শুধু একটা জিনিস, বিশুদ্ধ ফুটবল। এবার একটু বর্তমান সময়ে ফিরুন। ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে ফিফার আয় হয়েছে প্রায় $৭.৫ বিলিয়ন। ২০২৬ বিশ্বকাপে সেই আয় $১০ বিলিয়ন ছাড়িয়ে যাবে। দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৮। ম্যাচ বাড়ছে ৬৪ থেকে ১০৪টি। চারদিকে শুধু বিলিয়ন ডলারের খেলা। কিন্তু প্রশ্ন হলো, টাকা বাড়ার সাথে সাথে কি ফুটবল খেলাটার মান বাড়ছে? নাকি ফুটবল এখন শুধুই কর্পোরেট দুনিয়ার একটা দামি পণ্য? আজ আমরা জানব কিভাবে একটা আদর্শবাদী সংগঠন বছরের পর বছর ধরে কোটি মানুষের আবেগ ফুটবলকে বিক্রি করে দিল এবং এই ব্যবসার সবচেয়ে বড় দালাল জিয়ান্নি ইনফান্তিনোর আসল রূপ। ১৯০৪ সালের ২১শে মে প্যারিসের একটা ছোট টেবিলে বসে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন সহ ৭টি দেশের প্রতিনিধিরা তৈরি করলেন ফিফা। উদ্দেশ্য ছিল খুব পবিত্র, সারা পৃথিবীর মানুষকে একই নিয়মে এক মঞ্চে এনে ফুটবল খেলানো। প্রথম প্রেসিডেন্ট রবার্ট গুয়েরিন কোনো বেতন নিতেন না, তিনি ফুটবলকে ভালোবাসতেন। ১৯২১ সালে যখন জুলে রিমে ফিফার দায়িত্ব নিলেন, প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত তখনও দগদগে। রিমে বিশ্বাস করতেন ফুটবল পারবে পৃথিবীর সব বিভেদ ভুলে যুদ্ধ করা দেশগুলোকে এক করতে। মাঠে সবাই একসাথে খেলবে, ফুটবল হবে বিশ্বশান্তির মাধ্যম। ১৯৩০ সালে তিনি যখন উরুগুয়ে যাচ্ছিলেন, বিশ্বকাপের সেই ঐতিহাসিক ট্রফিটা একটা সাধারণ টিনের বাক্সে ভরে কোনো বডিগার্ড ছাড়াই নিজে বহন করে নিয়ে গিয়েছিলেন, যেন একটা সাধারণ উপহার। কিন্তু ইতিহাসের এক নির্মম সত্য হল, আদর্শবাদী প্রতিষ্ঠান যখন আকারে বড় হয়, তার ভেতর থেকে আদর্শ তত দ্রুত ছোট হতে থাকে। ১৯৫০ ও ৬০-এর দশকে টেলিভিশনের আগমন ফুটবলকে বদলে দিল। ১৯৭৪ সালে ফিফার প্রেসিডেন্ট হলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। তিনি একটা সহজ কথা বুঝেছিলেন, ফিফাকে টিকিয়ে রাখতে হলে আফ্রিকা এবং এশিয়ার ভোট দরকার, আর সেই ভোট পেতে হলে তাদের সুবিধা দিতে হবে। কিন্তু সুবিধার একটা মূল্য আছে, আর সেই মূল্য দেওয়ার জন্য দরকার প্রচুর অর্থ। হ্যাভেলাঞ্জ সেই অর্থ জোগাড় করলেন বড় বড় কর্পোরেট স্পন্সরদের কাছ থেকে। বিশেষত এডিডাসের সাথে হাত মিলিয়ে শুরু হয়েছিল ফিফার বাণিজ্যিকীকরণ এবং পর্দার আড়ালের দুর্নীতির সংস্কৃতি। হ্যাভেলাঞ্জের আমলে ব্রাজিলিয়ান এক মার্কেটিং ফার্মকে বিশ্বকাপের রাইটস দেওয়া হয়েছিল এবং বিনিময়ে হ্যাভেলাঞ্জ নিজে লক্ষ লক্ষ ডলার ঘুষ পেয়েছিলেন বলে পরে আদালতে প্রমাণিত হয়। ১৯৯৮ সালে ফিফার সর্বোচ্চ সিংহাসনে বসলেন সেপ ব্ল্যাটার। জাতীয়তায় সুইস এই মানুষটি মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ক্ষমতার রাজনীতি বুঝতেন সবচেয়ে ভালো। ব্ল্যাটারের আমলে ফিফা একটা কল্যাণমুখী সংগঠন থেকে আক্ষরিক অর্থেই একটা সাম্রাজ্যে পরিণত হল। বাইরে চকচকে, ভেতরে পচা। ব্ল্যাটার বুঝেছিলেন ক্ষমতা ধরে রাখার সূত্র। তিনি আফ্রিকা, এশিয়া আর ক্যারিবীয় অঞ্চলের ছোট ছোট ফেডারেশনগুলোকে নিয়মিত অর্থ পাঠাতেন উন্নয়নের নামে। বিনিময়ে তারা নির্বাচনে ব্ল্যাটারকে ভোট দিত, আর প্রতিবার ব্ল্যাটার জিতে যেতেন। এই সময়ে বিশ্বকাপ আয়োজনের অধিকার বিক্রি হতে শুরু করল। ফিফার নির্বাহী কমিটির সদস্যরা ভোট দেওয়ার আগে বিভিন্ন পক্ষ থেকে কোটি কোটি টাকা পেতেন। এটা কোনো গোপন বিষয় ছিল না, সবাই জানত, কিন্তু কেউ মুখ খুলত না, কারণ মুখ খুললে ক্ষমতা হারাতে হতো। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। ২০১৫ সালের মে মাসে সুইজারল্যান্ডের জুরিখের এক বিলাসবহুল হোটেলে ভোরবেলা হানা দিল সুইস পুলিশ। ফিফার ৭ জন শীর্ষ কর্মকর্তা পাজামা পরা অবস্থায় ঘুমের ঘোরে গ্রেফতার হলেন। আমেরিকার বিচার বিভাগ তদন্ত করে বের করে আনল ২ দশকেরও বেশি সময় ধরে চলা $১৫০ মিলিয়ন দুর্নীতি, ঘুষ এবং মানি লন্ডারিংয়ের ইতিহাস। সেপ ব্ল্যাটার নিজে সরাসরি অভিযুক্ত না হলেও পদত্যাগ করতে বাধ্য হলেন। ঠিক এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে মঞ্চে এলেন এমন একজন মানুষ, যিনি বললেন, আমি পরিবর্তন আনব, আমি সংস্কার করব, আমি ফিফাকে পরিষ্কার করব। তার নাম জিয়ান্নি ইনফান্তিনো।
১৯৭০ সালে জন্ম নেওয়া ইনফান্তিনো কোনো ফুটবলার ছিলেন না, কোচও ছিলেন না। তিনি ছিলেন মূলত একজন চতুর আইনজীবী। উয়েফাতে কাজ করার সময় চ্যাম্পিয়ন্স লিগের বাণিজ্যিক ও আইনি দিকগুলো তিনি সামলাতেন। ২০১৬ সালে যখন তিনি ফিফার প্রেসিডেন্ট হলেন, তার প্রচারণার কথাগুলো ছিল অত্যন্ত সুন্দর। স্বচ্ছতা আনবেন, দুর্নীতি বন্ধ করবেন, ফুটবলকে মানুষের কাছে ফিরিয়ে দেবেন। আর একটা বড় প্রতিশ্রুতি ছিল, ফিফার আয় বাড়াবেন এবং সব সদস্য দেশ বেশি অর্থ পাবে। কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল তিনি ব্ল্যাটারের চেয়েও এক কাঠি ওপরে। ব্ল্যাটার ছিলেন পুরনো ধাঁচের রাজনীতিবিদ, আর ইনফান্তিনো হলেন আধুনিক কর্পোরেট জগতের চতুর ব্যবসায়ী। তিনি সবকিছুকে ব্র্যান্ডিং করতে শুরু করলেন এবং টাকার খেলাকে এমন জটিল করলেন যে তাকে প্রশ্ন করাও কঠিন হয়ে দাঁড়াল। ব্ল্যাটার যেখানে ছোট দেশগুলোকে নগদ টাকা দিতেন, ইনফান্তিনো সেটাকে কর্পোরেট প্রজেক্টের কাঠামোতে রূপান্তর করলেন। নাম দিলেন ফরওয়ার্ড প্রোগ্রাম। দেখতে প্রফেশনাল, কিন্তু জবাবদিহিতা প্রায় শূন্য। ২০১০ সালে ফিফা ঘোষণা দেয় ২০২২ বিশ্বকাপ হবে কাতারে। পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। বাংলাদেশের চেয়ে প্রায় ১০ গুণ ছোট একটা মরুভূমির দেশ, যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যায়, যাদের কোনো ফুটবলের ঐতিহ্য নেই, তারা কিভাবে বিশ্বকাপ আয়োজন করবে? পরে ব্রিটিশ ও ফরাসি মিডিয়ার তদন্তে বেরিয়ে এসেছে, কাতারের পক্ষে ব্যাপক লবিং হয়েছিল। ভোটারদের অর্থ এবং সুবিধা দেওয়া হয়েছিল। সেই নির্বাচনে ভোট দেওয়া ২৪ জন নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে পরে প্রায় সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে। কিন্তু ভোট বাতিল হয়নি, কাতারেই বিশ্বকাপ হয়েছে। কাতার বিশ্বকাপের আসল মূল্য চকাতে হয়েছে দক্ষিণ এশিয়ার হাজার হাজার গরিব শ্রমিকদের। বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তানের শ্রমিকরা স্বপ্ন নিয়ে কাতার গিয়েছিলেন, কিন্তু সেখানে তারা কাফালা নামক এক দাসত্ব প্রথার শিকলবন্দী হন। মালিকের অনুমতি ছাড়া দেশ ছাড়া যাবে না, চাকরি বদলানো যাবে না। মাসের পর মাস বেতন না দিয়ে ৫০ ডিগ্রি গরমে কাজ করাতে করাতে হাজার হাজার শ্রমিক মারা যান। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের মতে এই সংখ্যাটা ৬,০০০-এরও বেশি। এই মৃত্যুর মিছিল নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছিল, তখন বিশ্বকাপের ঠিক আগের দিন ইনফান্তিনো এক অবিশ্বাস্য বক্তৃতা দিলেন। তিনি বললেন, আজ আমার নিজেকে কাতারি মনে হচ্ছে, আজ আমার নিজেকে আফ্রিকান মনে হচ্ছে, আজ আমার নিজেকে একজন অভিবাসী শ্রমিক মনে হচ্ছে। তিনি ইউরোপের ৩,০০০ বছরের ইতিহাস টেনে কাতারকে ডিফেন্ড করলেন, কিন্তু মৃত শ্রমিকদের পরিবারের কষ্টের কথা বা কাফালা প্রথা নিয়ে একবারও দুঃখ প্রকাশ করলেন না। ইনফান্তিনোর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল নতুন নতুন টুর্নামেন্ট তৈরি করা। ২০২৬ থেকে বিশ্বকাপ হবে ৪৮ দলের, ম্যাচ বেড়ে হবে ১০৪টি। ২০২৫ সাল থেকে শুরু হচ্ছে ৩২ দলের বিশাল ক্লাব বিশ্বকাপ। কেন এত ম্যাচ? কারণ যত বেশি ম্যাচ, তত বেশি টিভির সম্প্রচার স্বত্ব বিক্রি, তত বেশি স্পন্সরের টাকা। কিন্তু ফুটবলাররা তো মানুষ, রোবট নন। বর্তমান ক্যালেন্ডারে একজন শীর্ষ খেলোয়াড়কে বছরে ৭০ থেকে ৭৫টি ম্যাচ খেলতে হচ্ছে। খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো বারবার সতর্ক করছে যে বিশ্রামের অভাবে খেলোয়াড়দের লিগামেন্ট ও পেশির মারাত্মক ক্ষতি হচ্ছে। কিলিয়ান এমবাপ্পে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা রোবট নই। ভিনিসিয়াস বা ব্রুনো ফার্নান্দেজরা বলেছেন, এই ক্যালেন্ডার খেলোয়াড়দের মানসিকভাবে ভেঙে দেয়। রিয়াল মাদ্রিদসহ বড় বড় ক্লাবগুলো ফিফার বিরুদ্ধে আদালতে গেছে, কিন্তু ফিফার উত্তর একটাই, $৫০০ মিলিয়ন প্রাইজ মানি। যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বাড়লে ছেঁড়া লিগামেন্ট নিজে নিজেই জোড়া লেগে যায়। কাতারের পর ইনফান্তিনোর পরবর্তী মিশন সৌদি আরব। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। সৌদি আরব আবেদন করার মাত্র কয়েক সপ্তাহ পর ফিফা ঘোষণা করল ২০৩৪ বিশ্বকাপ সৌদিতে হবে। কারণ আবেদনের জন্য যে সময় দেওয়া হয়েছিল তা ছিল খুবই কম, যাতে সৌদি আরব ছাড়া অন্য কেউ বিডি করতে না পারে। এটা কোনো নির্বাচন ছিল না, এটা ছিল পূর্বনির্ধারিত ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা মাত্র। মানবাধিকার সংস্থাগুলো যখন সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে, ফিফা তখন মুখে কুলু পাটে। সৌদি আরব এখন শুধু বিশ্বকাপই কিনছে না, তারা ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, বেনজেমাদের শত শত মিলিয়ন ডলারে কিনে নিয়েছে। গলফ, ফর্মুলা 1, বক্সিং সব কিনে নিচ্ছে তারা। পৃথিবীর মানুষ যখন রোনালদোর গোল নিয়ে মেতে থাকে, তখন তারা সৌদির মানবাধিকার লঙ্ঘনের কথা ভুলে যায়। একেই বলে স্পোর্টস ওয়াশিং, আর ফিফা হল
এই স্পোর্টস ওয়াশিং প্রক্রিয়ার সবচেয়ে বড় হাতিয়ার। ইনফান্তিনো বিতর্ক এড়াতে এবং সৌদির সাথে সম্পর্ক নিবিড় রাখতে এখন সপরিবারে রিয়াদে বসবাস করছেন। ইনফান্তিনোর সবচেয়ে বড় যুক্তি হল ফিফার এই বিলিয়ন বিলিয়ন ডলার নাকি ছোট দেশগুলোর ফুটবল উন্নয়নে খরচ হয়। ফিফা প্রতি বছর বাংলাদেশ বা আফ্রিকার দেশগুলোকে কোটি কোটি টাকা দেয়, কিন্তু সেই টাকায় কি ফুটবলের কোনো উন্নতি হচ্ছে? বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং বা পরিকাঠামো দেখলেই তার উত্তর পাওয়া যায়। আসলে ফিফার এই ফান্ড হল ভোট কেনার একটা বৈধ উপায়। ফুটবল ফেডারেশনের কর্তারা টাকা পাচ্ছেন, সেই টাকা যেভাবে ইচ্ছা খরচ করছেন, আর বিনিময়ে ইনফান্তিনোকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাচ্ছেন। এই জবাবদিহিতাহীন চক্রের কারণেই আজ আফ্রিকার ক্লাবগুলো গরিব রয়ে গেছে। এবং বাংলাদেশ পাকিস্তানের মতো দেশে ফুটবলের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা আলোর মুখ দেখছে না। 1930 সালে জুলে রিমে একটা সাধারণ টিনের বাক্সে করে বিশ্বকাপের স্বপ্ন বয়ে নিয়ে গিয়েছিলেন, আর আজ সেই বিশ্বকাপ সোনার খাঁচায় বন্দী এক কর্পোরেট পণ্য। কিন্তু ফুটবল কি আসলেই ফিফার? না। ফুটবল ব্রাজিলের কোপাকাবানা সৈকতে খালি পায়ে ড্রিবলিং করা সেই ছেলেটির, কিংবা আমাদের দেশের বর্ষার দিনে কাদা মাঠে মেতে ওঠা যুবকদের। ফুটবল মানুষকে মুক্তি দেয়, আনন্দ দেয়। ফিফা ফুটবলকে গরিবের হাত থেকে কেড়ে নিয়ে ধনীদের ড্রয়িং রুমের শোপিস বানিয়েছে। আজ ট্রফিটা সোনায় মোড়ানো হলেও এর ভেতরের আসল স্বপ্নটা হারিয়ে গেছে। যেদিন আমরা দর্শকরা ফুটবলের এই নোংরা ব্যবসা নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেব, সেদিন ফুটবল খেলাটা চিরতরে মরে যাবে। বেঁচে থাকবে শুধু ব্যবসা। ফুটবল তৈরি হয়েছিল গরিবের মুখে হাসি ফোটানোর জন্য, আর ফিফা সেটাকে কর্পোরেটদের কাছে চড়া দামে বিক্রি করে দিল।